অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে, শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার গণবিদ্রোহ নেপালেও, যেখানে একের পর এক জায়গায় হামলা, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ইস্তফার পরেও কিন্তু আগুন নেভার কোন রকম লক্ষণই নেই। ইতিমধ্যে সেনার কপ্টারে করে উধাও হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত চীনের মধ্যে অবস্থিত নেপালেও গণ অভ্যুত্থান দেখা গেল। নেপালের এই যে ঘটনা, এটা ভারতের কতটা সুবিধা হবে বা ভারতের কতটা ক্ষতি হবে সে বিষয়ে আমরা জানতে দ্বারস্থ হয়েছি। তিনি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। দাদা, এই যে নেপালে যে ঘটনা ঘটলো, গণ অভ্যুত্থান দেখা গেল, রাষ্ট্রপতি পালিয়ে গেলেন, এটা বাংলাদেশে হাসিনার ক্ষেত্রেও হয়েছিল, তুমি যদি শ্রীলঙ্কায় রাজাপক্ষর সাথেও হয়েছিল, আবার এখানেও কিন্তু অলি সরকারের তুমি যদি দেখো, তাহলে মানে শাসক কার্যত বলা যায় জনতার ধরা ছোঁয়ার বাইরে, আর অন্যদিকে জনতা তাদের মানে তাদের ঠিক মতন চাকরি নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, দুর্নীতি মাধ্যমে শাসকরা সমস্ত কিছু শোষণ করছে তাদের সুবিধে মতন। এবং এই ছবিটা কিন্তু বলা যায় যে দক্ষিণ এশিয়ার অন্যতম বৈশিষ্ট্য। নেপালে যেটা আমরা দেখলাম যে মানে গণতন্ত্র 17 বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। আহ, তুমি জানো রক্তাক্ত রাজপ্রাসাদ বিপ্লবের পরে কিন্তু আমরা 17 বছরের মধ্যে 13 বার সরকার পরিবর্তন, মানে একটা সরকার 1 বছর কয়েক মাসের মতো থাকছিল। তাহলে প্রথম থেকেই একটা ইনস্টেবিলিটি আমরা দেখলাম। এবং নেপালে বারবার কিন্তু আমরা লক্ষ্য করেছি গণতন্ত্রের প্রশ্নে যত আহ, প্রতিশ্রুতি এসছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আন্দোলন হয়েছে, জন আন্দোলন 1990 সালে হয়েছিল, মাল্টিপার্টি ডেমোক্রেসি তৈরি হয়েছিল, বহুদলীয় আহ, ব্যবস্থা গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ব্যবস্থা নেপালে 90, কিন্তু সেই ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়নি। সেখানে মাওবাদীদের মাধ্যমে গণতন্ত্র আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত তুমি জানো যে মাওবাদীদের আহ, সত্ত্বে এবং মানে রাজপ্রসাদের যে রক্তাক্ষয়ী যে মৃত্যু, তার ফলে কিন্তু শেষ পর্যন্ত সেই গণতন্ত্র ধ্বংস হয়। আবার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু হয় এবং 2015 সালে নতুন সংবিধান তৈরি হয় নেপালে। সেই নতুন সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হিসাবে নেওয়া হয়েছে। এবং আহ, নেপাল যেহেতু বহু জাতি, বিশেষ করে বহু উপজাতির বাস, ফলে এথনিক গ্রুপগুলোকে বিভিন্ন প্রদেশে, 15টা প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে কাঠমান্ডুতে যারা শাসন করছেন তারা তাদের সুবিধে মতন সমস্ত কিছু আত্মসাৎ করছে, সরকারি সম্পত্তি, টাকা পয়সা, নানা রকম দুর্নীতির মাধ্যমে তারা চলছেন। তাদের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করছে, আর অন্যদিকে সাধারণ মানুষের দুরবস্থা দিনকে দিন বাড়ছিল। তারা না চাকরি আছে এবং দুর্নীতির জন্য তাদের জীবন এফেক্টেড হচ্ছিল। ফলে এটা কিন্তু আমি বলবো তোমাকে, শ্রীলঙ্কাতে যেমন রাজাপক্ষকে মানে জনতা নেমে রাজপ্রাসাদ ছাড়া ছাড়া করেছিল, এখানে ঠিক তেমনি ভাবে মানুষ দুর্নীতি, বেকারত্ব এবং শাসকের যে মানে সমস্ত সুযোগ সুবিধে লুট করা, সাধারণ মানুষকে নিঃস্ব করে দেওয়া, সেই শাসকের বিরুদ্ধে কিন্তু সরাসরি জনতা রাস্তায় নেমেছিল। তাতে ইমিডিয়েট কারণ ছিল 26টা যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব চ্যানেল, যারা এই দুর্নীতি সরকারের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে তাদের মুখ বন্ধ করার উদ্যোগ নেওয়ার ফলে বলা যায় যে বাস্ট হয়ে গেছে মানুষ, বা সেফটি বাল্ব না রাখার ফলে কিন্তু বাস্ট হয়ে গেছে। রাস্তায় নেমে মানুষ তার প্রতিবাদ শুরু করতে যখন গেছে, তখন পুলিশ আবার তাদেরকে দমানোর জন্য গুলি চালিয়েছে, 22 জনকে মেরেছে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শাসক পালিয়ে বেড়াচ্ছে, অলি পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী, এবং অন্যান্য মন্ত্রীদের উপর চড়াও হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে, এবং কার্যত বলা যায় তারা পালিয়ে বেড়াচ্ছে। সরকারের পতন ঘটেছে, আর্মি নেমেছে রাস্তায়। এখন এই রকম একটা পরিস্থিতিতে আমার ব্যক্তিগত ধারণা যে কাঠমান্ডুতে যিনি মেয়র আছেন, হয়তো মেয়রকে কেয়ারটেকার প্রাইম মিনিস্টার হিসেবে রেখে বা সরকারের প্রধান হিসেবে রেখে আগামী বেশ কয়েক মাস বা বছরও হতে পারে নেপালে কিন্তু আর্মি শাসন কিন্তু কায়েম হবে। এবং এটা অনেকটাই নির্ভর করবে ভারত কি অ্যাডভাইজারি দেয়। ভারত আহ, মানে প্রভাব ভারত কখনোই প্রকাশ্যে বলবে না, কিন্তু ভারতীয় আর্মির সাথে নেপালের আর্মির একটা সুসম্পর্ক আছে। এবং আমার ধারণা যে ভারতের তরফ থেকে ইতিমধ্যেই কোনো বার্তা চলে গেছে, ডিপ্লোম্যাটিক বার্তা, যেটা খুবই কোভার্টেড, অর্থাৎ মানে প্রকাশ্যে আসবে না,
এবং আর্মি আপাতত কুলিং পিরিয়ড দিচ্ছে, সরাসরি চেস করছে না। এবং তাদের মানে যারা মানে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় আছেন এখনো। ৭৭টা জেলা নেপালে, ৭৭টা জেলাতেই কিন্তু এই বিক্ষোভ হচ্ছে। এবং আর্মি বিক্ষোভকারীদেরকে সরাসরি চেস করছে না। আর্মি যেটা করছে সেটা হলো যে একটু কুলিং পিরিয়ড দিচ্ছে, ঠান্ডা হওয়ার জন্য, ঘরে ফিরে যাওয়ার জন্য আবেদন করছে। এবং আমার ধারণা যে আর ৪৮ ঘন্টার মধ্যে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিবে। মানুষেরও একটা শান্তি হয়েছে, পার্লামেন্ট আক্রমণ করেছে, সুপ্রিম কোর্ট আক্রমণ করেছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে যেগুলো ক্ষমতার প্রতীক, যে ক্ষমতাগুলো আসলে মানুষকে শোষণ করার জন্য, যে ক্ষমতার প্রতিষ্ঠানগুলো আসলে আহ, প্রভাবশালীদের সুযোগ করে দেওয়ার জন্য, নেতা মন্ত্রীদের জন্য, সেই সেই প্রতীকগুলোকে ধ্বংস করেছে সাধারণ মানুষ। একটা তৃপ্তি তাদের মধ্যে এসছে, ঘরে ফিরে যাবে। এবং এটা আমরা প্রত্যাশা করব যে এবার যে বড় ধরনের একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে শাসককে পদচ্যুত করা হলো, এটার থেকে লার্নিং নেপালের হবে। একই সাথে এটার থেকে লার্নিং আমাদের মতন দেশ ভারতবর্ষেরও হবে। লার্নিং নেপালের এটাই হবে যে শেষ পর্যন্ত কিন্তু মানে শাসককে যে সাধারণ মানুষের ভাবনা অনুযায়ী চলতে হবে। অর্থাৎ ভোট দিয়ে জেতানোর পরে শাসক নিজেকে প্রভু যে ভাবে এবং মানে সাধারণ মানুষের সাথে তার দূরত্ব থাকে। এইটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এবার কিন্তু শাসক আরো আগামী দিনে বেশ কিছুদিন ভাববে। নেপালের তো বটেই। এবং নেপালের গণতন্ত্রের পথ কিন্তু আমি বিশ্বাস করি প্রশস্ত হবে, কারণ বেশিরভাগ মানুষই গণতন্ত্রের পক্ষে। ওখানে একটা সিভিল সোসাইটি নেপালে আছে, কাঠমান্ডুকে কেন্দ্র করে একটা মানে ইন্টেলেকচুয়াল ক্লাস আছে, তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় থাকবে এবং ভারত অবশ্যই সহযোগিতা করবে। সেই অর্থে নেপালের মৌলবাদী শক্তি প্রভাব বিস্তার করা সম্ভব নয়, করবেও না, যেমন করে শ্রীলঙ্কায় করেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা আমরা লক্ষ্য করে দেখি দিনের পর দিন তারা যেভাবে প্রভাব বিস্তার করে থাকেন, সেইটা কিন্তু খুব মানে চিন্তার। এবং পাকিস্তানেও গণতন্ত্র ফেরা খুব কঠিন, আফগানিস্তানেও ফেরা কঠিন, কারণ ইসলামিক ব্যবস্থায় একাত্মবাদে বিশ্বাস করা হয়। ফলে সেখানে বহুত্ববাদকে অস্বীকার করা হয়। ফলে সেই জায়গা থেকে কতটুকু আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতন মৌলবাদী রাষ্ট্রগুলোতে গণতন্ত্র ফিরবে তার ডাউট আছে। কিন্তু শ্রীলঙ্কাতে যেভাবে গণতন্ত্র ফিরেছে, একইভাবে নেপালে ফিরবে আমি নিশ্চিত। আমাদের লেসন কোথায়? বিশেষ করে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার শাসকরাও বেপরোয়া। আমাদের এই রাজ্যেও দুর্নীতি সর্বস্তরে। আমাদেরও মানে এখানে দুর্নীতি প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে কর্মসংস্থানের সর্বত্র ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এবং সেটা ডিনায়াল করছে। মানে শাসক পরিষ্কার অস্বীকার করেন যে মানে দুর্নীতিও করবে, অস্বীকারও করবে। সবচেয়ে বেশি সাফারার পশ্চিমবাংলায় মানুষ, সাধারণ মানুষ। ফলে সাধারণ মানুষ একটা মানে এইরকম মানে দুর্নীতি পর হচ্ছে বটে। মানুষ মানে শাসক মনে করছে যে ভোটে জিতে যাচ্ছি নানা রকম রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে এবং আইডেন্টিটি পলিটিক্স এর উপর ভিত্তি করে, যেহেতু মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। ফলে বিজেপি সামনে রেখে তৃণমূল মনে করছে যে আমরা দুর্নীতি করলেও আমাদের তো জেতা কেউ আটকাতে পারবে না, কারণ সংখ্যালঘু মুসলিমদের ভোট দিয়ে আমরা জিতে যাব। কিন্তু একটা সময় না সাধারণ সব সব ধরনের মানুষেরই কিন্তু পিঠে মানে দেওয়ালে পিঠ ঠেকবে। যেটা নেপালে দেখেছি, যেটা শ্রীলঙ্কায় দেখেছি, যেটা বাংলাদেশে দেখেছি। ফলে আমি বলছি যে শাসক যদি ধরে নেয় যে দুর্নীতি করবো আর দুর্নীতি মানে করে চোরের মায়ের ঘরে বড় গলা সেটা বাজিয়ে যাব, একটা মানে মানুষ যেন সব নির্লিপ্ত থাকবে, এটা হবে না। একটু ঝলক তুমি দেখতে পেয়েছো আরজি করের সময়, যখন আরজি করের এই মানে ডাক্তার বোনটির মৃত্যুর পরে মানুষ কিন্তু গর্জে উঠেছিল। শাসক কিন্তু ভয়ে সুরসুর করে তাদের মানে আন্দোলনকারীদের ডেকে নিয়ে নবান্নে বৈঠক করতে হয়েছে বা কালীঘাটে বৈঠক করতে হয়েছে। ফলে এই দীর্ঘস্থায়ীভাবে যদি মানে দুর্নীতির অত্যাচার পশ্চিমবাংলায় চলতে থাকে, তাহলে আমি কিন্তু তোমাকে খুব নির্দিষ্ট করে বলতে চাই যে নেপালের থেকে যদি পশ্চিমবাংলার শাসক দল শিক্ষা না নেয়, বাংলাদেশ থেকে শিক্ষা না নেয়, যদি শ্রীলঙ্কা থেকে শিক্ষা না নেয়, একটা সময় কিন্তু যতই ভীতু বাঙালি বলো, যতই বলো যে বাঙালি মানে প্রতিবাদ করতে জানে না, কিন্তু একটা সময় যখন দেওয়ালে পিঠ থেকে যাবে। আরজি করে যেমন অল্প সময়ের জন্য আমরা ঝলক দেখলাম, মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এবং আরজি করের শুধু তো মৃত্যুর জন্য নয়, আহ, যে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় যে ব্যাপক দুর্নীতি আরজি করে, সেই দুর্নীতির বিরুদ্ধেও মানুষ রাস্তায় নেমেছিল। ফলে আমার ধারণা যে এইটার থেকে শিক্ষা যদি শাসক না নেয়, নেপাল থেকে শিক্ষা না নেয়, দুর্নীতি পরেও যদি গলা চড়িয়ে সেটাকে জাস্টিফাই করে বা মানে দুর্নীতি করার পরেও সেটাকে যদি অস্বীকার করে বা দুর্নীতি দমন করবার যদি যদি চেষ্টা না করে, তাহলে কিন্তু নেপালের বা বাংলাদেশের বা শ্রীলঙ্কার যে অভিজ্ঞতা, সেটা আমাদেরকে শেখায় যে দুর্নীতির যখন এমন একটা পর্যায়ে যায়, মানুষের প্রত্যেকটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে,
মানুষ বেকার হয়ে উঠে, মানুষের খাদ্য বস্ত্র টান পড়ে, আর অন্যদিকে শাসক তার ছেলে মেয়েদের বিদেশে পাঠায়, বা শাসক যখন তার মতন করে লালবাতি গাড়ি নিয়ে চলে এবং সমস্ত সরকারি সুযোগ সুবিধে ভোগ করে, আর জনগণ তার থেকে বঞ্চিত হয়, তখন জনগণ কিন্তু রাস্তায় নেমে শাসককে বাড়িছাড়া করে, শাসকের শাসকের উপর চড়াও হয় এবং শাসককে কিন্তু তখন দৌড় দৌড় করায়। এই ছবি নেপালের ছবি, কিন্তু এই ছবি কিন্তু অন্তত শিক্ষা দেয়, মানে যারা দুর্নীতিগ্রস্ত শাসক তাদেরকেও, যে মানে আগামী দিনে কিন্তু আপনাদেরকেও কিন্তু একই ধরনের আহ, আহ, মানুষের ক্ষোভের মুখে সম্মুখীন হতে হবে। যদি এইভাবে আপনারা দুর্নীতিকে দিনের পর দিন আশ্রয় প্রশ্রয় দেন, তাহলে আপনাদের অবস্থাও কিন্তু নেপালের শাসকের মতন হবে। স্বৈরাচার যদি চরমে পৌঁছায় তাহলে তার পতন হবে। এবং বিশ্বে প্রথমবার বোধহয় আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার কি ক্ষমতা, সোশ্যাল মিডিয়া বন্ধ করার জন্য একটা দেশ কার্যত অচল হয়ে গেল, গণ অভ্যুত্থান হলো।